দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় প্রতিটি মানুষের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থনকারী দায়ী, বললেন এরদোগান। আরও জানিয়ে দিব নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত 81 জন। আরও জানিয়ে দিব হানিয়ার হত্যাকাণ্ডে ইরানের প্রক্রিয়া হবে আশ্চর্যজনক। আরও জানিয়ে দিব হামলা ঠেকাতে ইউক্রেনের সীমান্তে রাফার জোট তৈরি করতে চায় রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব বাইডেন মোদির ফোন আলাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থনকারীরা দায়ী, বললেন এরদোগান। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক মিশর ও ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে। দুই দেশের ফিলিস্তিনি ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং একটি স্থানীয় অস্ত্র বিতরণের দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট রাজধানীর আঙ্গোলায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন, মিশর তুরস্কের সহজ কার্যক্রম সহায়তার প্রদান করছে। তুরস্ক গাজায় সামরিক সহায়তার প্রায় 32% প্রদান করে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 41,000 ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী। মার্কিন সিনেট প্রশংসা পরিবর্তনে তার অপরাধের জন্য বিচার হওয়া উচিত। সেখানে তিনি তার বক্তব্যের জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল। এরদোগান বলেন, ক্ষুধা, পানি বা ওষুধের অভাব, গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণীর মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সহকারীরা দায়ী। আরও জানিয়ে দিব নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত 81 জন। এবার শুনুন বিস্তারিত। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় হামলা চালিয়েছে স্থানীয় গোষ্ঠী বোকো হারাম। দেশটির উত্তর পূর্ব অঞ্চলে প্রদেশে ইয়োবেতে করা এই হামলায় 81 জন নিহত হয়েছে এবং এখনো নিখোঁজ আছে বেশ কয়েকজন। দেশটির স্থানীয় প্রশাসন কর্মকর্তা বর্বর দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্কার AFP। ইয়োবে প্রাদেশিক পুলিশ মুখপাত্র আব্দুল করিম দুঙ্গে AFP বলেন, গত রোববার স্থানীয় সময় বিকেল 4টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় 150 জন সন্ত্রাসী। রাইফেল, RPG, রকেট, স্পেড গ্লাভ সংযুক্ত হয়ে 50টিরও বেশি মোটরসাইকেল চেপে তারা এসেছিল। মাফার এসে নির্বাচনের গুলি চালিয়ে লোকজনকে হত্যার পাশাপাশি লুটপাট এবং বেশ কিছু বাড়িতে এই সন্ত্রাসীরা অগ্নিযোগ করেছে উল্লেখ করে দুষ্টঙ্গ বলেন, বহু মানুষকে হত্যা করেছে তারা। এখন পর্যন্ত 80 জন নিহত নাম জানতে পেরেছি, তবে এখনো অনেকেই নিখোঁজ হয়ে আছে। আরেক পুলিশ কর্মকর্তা বোলামা জালাউদ্দিন জানান, কয়েকদিন আগে মাফা এলাকায় বন্দিবাসীরা বোকো হারামের 2 জন সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছিল। তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে আমরা ধারণা করছি। প্রত্যঙ্গ পশ্চিম ও উত্তর আফ্রিকায় গত কয়েক বছর ধরে আক্রমণের রাজত্ব প্রতিষ্ঠা করেছে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। বোকো হারাম সেসবের মধ্যে একটি। নাইজেরিয়া এই গোষ্ঠীটির তৎপরতা সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যের ভীতির সংস্কার গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কে অনুযায়ীকারী বোকো হারাম নাইজেরিয়ায় সাধারণ লোকজনের কাছে ডাকাত দলে নামে পরিচিত। হত্যা, লুটপাট, অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বোকো হারাম গত 15 বছরে তৎপরতা চালাচ্ছে নাইজেরিয়ায়। তাদের হামলা এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে 40,000-এরও বেশি মানুষ। হানিয়ার হত্যাকাণ্ডে ইরানের প্রক্রিয়া হবে আশ্চর্যজনক। এবার শুন বিস্তারিত। হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান, এ নিয়ে জল্পনা কল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মাধ্যমে মাস পেরিয়ে গেছে, তবে এখনো বদলা নেয়নি ইরান। তবে ইসলামী বিপ্লবী গার্ডের ICC কুয়েস ফোর্সের অপারেশনের ডুয়েট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন আরজি করেছেন, ইরান
ইরান নির্দিষ্ট সময়ে হানিয়ার হত্যার জবাব দেবে। এর জন্য তারা ব্যক্তিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে। বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সূত্রে বলেছেন, হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে। তবে লেবাননের ইরান উপস্থিতি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফয়েদ শোকের হত্যার প্রক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানের অতিথি ভবনে হামলা করা হয়। সেখানে হানিয়াকে এদিকে গাজায় বর্বরত অগ্রসরের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে মোহসেনের আর্জি করেছেন একাধিক পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল শাসকদের অবরোধ বিশ্বজুড়ে মানুষকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলদারি এবং নির্বিকারী যন্ত্র। সিনিয়র ইরানি কমান্ডার আরো উল্লেখ করেছেন, ইসরায়েলের পশ্চিম তীরে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে তার পূর্ণ মাত্রা সামরিক আক্রমণ যত চলেছে পরিস্থিতি তত বেশি কঠিন হবে। আরো জানিয়ে দিব, হামলা ঠেকাতে ইউক্রেনের সীমান্তে রাফার জোট তৈরি করতে চায় রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে কুশ অঞ্চলে সফর মানবিকার অভিযান চলছে ইউক্রেনের বাহিনীর। সেখানে 3টি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখণ্ডে দখল করে রেখেছে ইউক্রেন। 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ মনে করা হচ্ছে এটি। এমন পরিস্থিতি অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি রাফার জোট তৈরি করতে চায় রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের বড়সড় অস্ত্র চালা সরবরাহ করতে এই রাফার জোট তৈরি করার কাজ করবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার নিউজ এজেন্ট তাস। রাশিয়ার নিরাপত্তা পরিবেশ ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী গোলাগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের সীমান্তে একটি রাফার জোট রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কিয়েভে কি ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে। আলোচনা টেবিলে থাকা রাফার জোট কেমন আকারে হবে তা নিয়ে ধারণা দিয়েছেন মেদভেদেভ। প্রয়োজন হলে এটি পোল্যান্ডের সীমান্তে পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছে তিনি। অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য একটি রাফার জোট তৈরি করতে হবে যাতে কোনো কিছু উঠতে না পারে। এর আকার যে কারো অনুমোদনের চেয়ে যথেষ্ট বড় হওয়া উচিত। যদি তারা ইউক্রেনরা আক্রমণে দূরপল্লাভ আক্রমণ করতে চায়, যেমন অস্ত্র এবং ব্লাডি ক্ষেপণাস্ত্র হিসেবে, তাহলে এই রাফার জোটটি পোল্যান্ড পর্যন্ত প্রসারিত হবে। এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, আক্রমণ অব্যাহত থাকলে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ায় রাফার জোট তৈরি করার কথা বিবেচনা করবে। আরো জানিয়ে দিব, বাইডেন মোদির ফোন আলাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি। এবার শুন বিস্তারিত। গত 7 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোন আলাপ করেন। পরে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং মোদি নিজেও দাবি করেছেন ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তবে এই একদিন পর হোয়াইট হাউসের প্রচার বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ ছিল না। এ নিয়ে ভারতের দাবি নিয়ে ধোঁকা তৈরি হয়েছে। অবশ্যই 31শে আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তর মুখপাত্র রণধীর জয়ের দাবি করেন বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পল্টন পরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি বাইডেনের ফোন আলাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উদ্দেশ্য জন কিবির বর্বরতা দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় তারা। সংবাদ মাধ্যমটি দাবি, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিবরি জানান, টেলিফোনে আলাপে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ চলমান ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উদ্দেশ্য বলেন, আমি বলতে চাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে আর অব্যাহত উদ্দেশ্য স্পষ্ট করেছেন। প্রত্যঙ্গ 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমান ভারতে রয়েছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।